অন্তরালের আজকের পর্বে আপনাদের সামনে এমন কিছু নথির কথা তুলে ধরবো যেগুলো নিয়ে বহু বছর ধরে কথা বলা হয়েছে কিন্তু বিস্তারিতভাবে দেখা হয়নি। 2024 সাল থেকে 26 সালের শুরুর দিক পর্যন্ত মার্কিন বিচার বিভাগ ধাপে ধাপে 35 লক্ষেরও বেশি পৃষ্ঠা নথি প্রকাশ করেছে, যা পরিচিত এপিস্টাইন ফাইল নামে। এপিস্টাইন কোনো ফাইলের নাম নয়, এপিস্টাইন একজন ব্যক্তির নাম যার পুরো নাম জেফ্রি এপিস্টাইন। তার নাম অনুসারে পরবর্তীতে এই নথি ভান্ডার পরিচিত হয় এপিস্টাইন ফাইলস নামে। এপিস্টাইন আসলে কে? জেফ্রি এপিস্টাইন ছিলেন একজন আমেরিকান হাই প্রোফাইল ফিন্যান্সিয়ার, কিন্তু অবাক করার বিষয় হলো তার সম্পদের উৎস নিয়ে সবসময় ধোঁয়াশা ছিল। তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজপরিবার থেকে শুরু করে প্রেসিডেন্ট সবার সাথেই তার ওঠা বসা ছিল। জনসম্মুখে তিনি ছিলেন একজন দানবীর এবং বিজ্ঞান অনুরাগ, কিন্তু পর্দার আড়ালে তৈরি করেছিলেন এক অন্ধকার জগৎ। এপিস্টাইন ফাইল আসলে কি? এগুলো মূলত কয়েক হাজার পৃষ্ঠার আইনি নথি, জবানবন্দি এবং ইমেইল। ভার্জিনিয়া জুফ্রে নামক এক সাহসী নারী এপিস্টাইনের বিরুদ্ধে মামলা করলে এই গোপন নথিগুলো আদালতের নির্দেশে প্রকাশিত হয়। এই ফাইলের মধ্যে আছে ভুক্তভোগীদের লোমহর্ষক বর্ণনা, এপিস্টাইনের ব্যক্তিগত বিমানের প্যাসেঞ্জার লিস্ট এবং তার ডায়েরি বা লিটল ব্ল্যাক বুক। তরুণী এবং অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ফুসলিয়ে তার ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে নিয়ে আসতেন। তিনি মেয়েদের বাধ্য করতেন অন্য মেয়েদের নিয়ে আসতে, যা অনেকটা MLM ব্যবসার মতো যৌন পাচার চক্রের রূপ নিয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা। অনেক বিশ্লেষক মনে করেন এপিস্টাইন প্রভাবশালী ব্যক্তিদের এই অনৈতিক কাজে লিপ্ত করিয়ে তাদের গোপন ভিডিও ধারণ করতেন, যাতে তিনি পর্দার আড়ালে থেকে বিশ্ব রাজনীতি ও ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যাদের নাম রয়েছে এর মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পুরনো বন্ধুত্ব ছিল। ট্রাম্পের প্রাইভেট ক্লাব মার-এ-লাগোতে তাদের নিয়মিত দেখা হতো। ফাইল অনুযায়ী ট্রাম্প এপিস্টাইনের বিমানে কয়েকবার যাতায়াত করেছেন। ট্রাম্পের সাথে এপিস্টাইনের পরিচয় 1980 দশকের শেষের দিকে। ফাইলে উল্লেখ আছে যে ট্রাম্প এপিস্টাইনের ব্যক্তিগত বিমানে অন্তত 8 বার যাতায়াত করেছেন। এপিস্টাইন একটি রেকর্ডিংয়ে দাবি করেছিলেন যে তিনি ট্রাম্পের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন এবং ট্রাম্পের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক গোপন তথ্য জানতেন, যদিও তা বিতর্কিত। একটি FBI ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সম্বলিত অপ্রমাণিত তথ্য পাওয়া গেছে, যা একজন লিমুজিন চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে রেকর্ড করা হয়েছিল। এক্ষেত্রে ট্রাম্পের অবস্থান ছিল, ট্রাম্প সরাসরি দাবি করেছিলেন যে 2004 সালের পর এপিস্টাইনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না এবং তিনি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলেন না। 2011 সাল থেকে এপিস্টাইনের সাজাপ্রাপ্ত হওয়ার পর বিল গেটসের সাথে তার একাধিক বৈঠক হয়। ফাইলে এপিস্টাইনের লেখা একটি ড্রাফট ইমেলে পাওয়া গেছে, যেখানে দাবি করা হয়েছে বিল গেটস রাশিয়ান এক নারীর সাথে শারীরিক সম্পর্কের মাধ্যমে যৌনবাহিত রোগ STD-তে আক্রান্ত হন। এপিস্টাইন আরও দাবি করেন যে বিল গেটস তার স্ত্রী মেলিন্ডার অজান্তে তাকে অ্যান্টিবায়োটিক ড্রাগ এনে দেওয়ার অনুরোধ করেছিলেন। এমনকি এপিস্টাইন গেটসের দাতব্য সংস্থা এবং ব্যবসায়িক কাজে নিজেকে ডান হাত হিসেবে বর্ণনা করেছেন। যদিও গেটসের মুখপাত্র এই দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা এবং হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন, তবে মেলিন্ডা গেটস আগেই জানিয়েছিলেন যে এপিস্টাইনের সাথে বিল গেটসের মেলামেশা তাদের ডিভোর্সের অন্যতম কারণ ছিল। ইলন মাস্কের নামও এই ফাইলে এসেছে, তবে তার ভূমিকা অন্যদের তুলনায় কিছুটা ভিন্ন। 2012 থেকে 13 সালের ইমেইল যোগাযোগের মাধ্যমে দেখা যায় মাস্ক এপিস্টাইনের ব্যক্তিগত দ্বীপে যাওয়ার বিষয়ে আলোচনা করেছিলেন। একটি ইমেইলে মাস্ক জিজ্ঞাসা করেছিলেন কবে আপনার দ্বীপের সবচেয়ে বড় ওয়াইল্ডেস্ট পার্টি হবে। এপিস্টাইন তাকে দ্বীপে আসার জন্য হেলিকপ্টার পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন। মাস্ক দাবি করেছিলেন যে তিনি দ্বীপে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু কখনো যাননি। তিনি নিজেকে এই ফাইলের স্বচ্ছতার পক্ষে সবচেয়ে বড় সোচ্চার হিসেবে দাবি করেন এবং বলেন তার ইমেলগুলো ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। মাস্কের সরাসরি কোনো অপরাধের প্রমাণ না থাকলেও ইমেল যোগাযোগে তার নাম আসায় এটি বিতর্কের জন্ম দিয়েছে। কেন একজন বিলিয়নিয়ার এপিস্টাইনের মতো মানুষের সাথে যোগাযোগ রাখবেন, সেই প্রশ্নটাই বড়। যদি এই ফাইলগুলোর অর্ধেক কথা সত্য হয়, তাহলে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা অপরাধ নিয়ে নয়, প্রশ্নটা আমাদের নিয়ে। আমরা কাদের অনুসরণ করি, কাদের বিশ্বাস করি, কাদের সাফল্যকে আদর্শ বলে তুলে ধরি। ক্ষমতা, টাকা আর পরিচিতি, এসব যদি নৈতিকতার বিকল্প হয়ে যায়, তাহলে সমাজ শুধু অন্ধ হয় না, সমাজ থেকে ভুলকে স্বাভাবিক ভাবতে। এই ডকুমেন্টারি কোনো রায় দেয় না, কিন্তু এটি আমাদের একটা আয়না দেখায়, যেখানে প্রশ্নটা আদালতের না, প্রশ্নটা বিবেকের। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে সবচেয়ে বিপজ্জনক মানুষ সবচেয়ে জোরে চিৎকার করা দানব নয়, বরং সবচেয়ে সম্মানিত মুখ। তাই প্রশ্ন এটা না এরা দোষী কিনা, প্রশ্ন এটা আমরা কাদের অন্ধভাবে বিশ্বাস করি। সত্য সবসময় চিৎকার করে না, কখনো কখনো সত্য ফাইলের ভেতরে চাপা পড়ে থাকে আর অপেক্ষা করে কেউ যেন প্রশ্ন করতে সাহস করে।